সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, সদস্য মিডিয়া সেল ও মানবাধিকার বিষয়ক কমিটি, বিএনপি। এরপর রয়েছেন আবু রুশদ, সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই, তবে তার আগে বার্তা কক্ষে যাব, যেখানে বেনজির আহমেদ রয়েছেন, আমাদের বার্তা সম্পাদক। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। যেমন কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছি, আবারও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, অর্থাৎ সব হামলার যে আশঙ্কা উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। লেবাননে হামলার জেরেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং স্থানীয় লোকজন দিক বিদিক ছোটাছুরি করেছে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে যাচ্ছে। দেশের সংবাদ মধ্যে রেমান আপনাকে জানাতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে এক ইন্টারভিউ দিয়েছে। সেখানে তিনি বলেছেন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন যেই সংস্কার, নির্বাচনের তারিখ এবং পরবর্তীতে সরকারি নির্বাচিত ক্ষমতার কাছে যে ক্ষমতা হস্তান্তর করা হবে এ বিষয়ে তিনি খোলামেলা বলেছেন এবং তিনি বলেছেন সংস্কারের পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং এই সরকার কত দিন থাকবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেমন আরেকটি বিষয় হচ্ছে, আবারও উত্তপ্ত হচ্ছে খাগড়াছড়ি, অর্থাৎ এবার পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে এক শিক্ষক নিহত হয়েছে। মঙ্গলবার সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে গণপিটুনিতে নিহত হন। এর ফলে সেই সংঘর্ষ ভাঙচুর হয়েছে, দোকানপাটে আগুন দেওয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন পাকিস্তানের সাথে যে সম্পর্ক উন্নয়ন নিয়ে সেটা কেমন হবে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেতে হবে, অর্থাৎ ৭১ সালের যে বিষয়টি সেটি বাদ দিয়ে নয়, অর্থাৎ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানকে ক্ষমা চেতে হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের সাথে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবু রুশদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যেটি আমাদের বার্তা সম্পাদক শুরুতেই জানালেন, লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর নিহতের পরে কিন্তু এটা একটা কথা আলোচনা ছিল, কিন্তু এভাবে হামলা হবে এবং হামলার পরে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, আমাদের এই অঞ্চলের প্রভাবটা কি পড়তে পারে? মধ্যপ্রাচ্য তো সবসময় একটা উত্তপ্ত অঞ্চল। আপনার এটার প্রভাব তো শুধু আমাদের এলাকা না, সারা পৃথিবীর মধ্যে পড়বে। তার কারণ ইসরায়েল এবং পাশের দেশগুলো নিয়ে যেই ঘটনাগুলো ঘটে, এটা অনেক আগে থেকে সারা পৃথিবীকে প্রভাবিত করে। এবার এটা এসকালেট করেছে অনেক বেশি। আপনার গাজার যে যুদ্ধটা, ওটা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসে ইসরায়েলিরা যেটা চাচ্ছিল যে তাদের যে উত্তর পাশটা, মানে লেবাননের সাইড দিয়ে যেটা, যে সেই দিকটাও তারা মানে যে সীমান্তটা আছে সুরক্ষিত করার জন্য। তার কারণ হিজবুল্লাহ যে বাহিনীটা আছে এটা অত্যন্ত শক্তিশালী একটা বাহিনী। ইরানিয়ানরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং অস্ত্রপাতি সমস্ত কিছু এদেরকে দেয়। ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবার ইসরায়েলের এই নেতানিয়াহু সরকার এমন একটা মানে পরিস্থিতি সৃষ্টি করছে যে তারা প্রথমে তো গাজাতে এটা সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, হিজবুল্লাহর সাথে মানে প্রায় তাদের রকেট মারে, রকেট ছুড়ে, এরাও পাল্টা মানে আপনার কিছু ব্যবস্থা গ্রহণ করে, রকেট বিধ্বংসী ব্যবস্থাপনা কাজে লাগায়, এগুলো চলে আসছিল। কিন্তু এবার আপনি যদি লক্ষ্য করেন যে এটাকে সাইবার ওয়ারফেয়ার বা আমরা যেটাকে বলি সামরিক ভাষায় ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সাথে মানে গোয়েন্দা যে মানে তথ্য এবং মানে যুদ্ধ, এগুলোকে মিলিয়ে ইসরায়েল করেছে কি খুব সুন্দর করে। তারা আটগাট বেঁধে হিজবুল্লাহর যে নেটওয়ার্কিংটা ছিল, পুরো তাদের কমান্ড স্ট্রাকচার যেটা ছিল, সেটাকে পুরোটা ট্র্যাক করে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। একটার পর একটা অনেকগুলো কমান্ডারকে তারা আপনার এর মধ্যে অ্যাসাসিনেট করেছে বা বিমান মানে হামলা দিয়ে তারা হত্যা করেছে। এবং একই সাথে আপনার হয়তো খেয়াল আছে যে এর আগে ধাপটা কি ছিল, যে পেজার যে ইউজ করতো, ওয়াকিটকি যেগুলো ইউজ করতো, এগুলো সব বাস্ট করা শুরু করেছিল। এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বর্তমান যুগের একটা ক্লাসিক উদাহরণ, যুদ্ধের একটা নতুন ধারা। এতে আমরা যেটা দেখতে পাই
যে হিজবুল্লাহকে যদিও বলা হয়, তারা বলছিল যে তাদের 1.5 লাখের মতো মিসাইল আছে, তাদের অনেক মানে শক্তি আছে, ইরানিয়ানরা সমর্থন দিচ্ছে তাদেরকে, কিন্তু তারপরেও তাদের পুরো নেটওয়ার্কের মধ্যে কিন্তু ইসরায়েলিরা পেনিট্রেট করে গিয়েছে, এটা তাতে বোঝা যায়। এবং তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে, মোজাদ দিয়ে তারা খুব সুন্দর করে, খুব ভালোভাবে আটগাঁট বেঁধে এটাকে নেমেছে হিজবুল্লাহকে কন্টেইন করার জন্য। এখন এটা তারা কন্টেইন করা, তারা তাদের দৃষ্টিকোণ থেকে কন্টেইন করার মানে একটা চিন্তা করতে পারে। এবং নেতানিয়াহুর জন্য এটা একটা মানে বড় ধরনের ব্যাপার। কেন? যে সে ঘরে তাদের অভ্যন্তরীণ বিষয়ে খুব চাপের মুখে ছিল, এই যে আপনার গাজা যুদ্ধ নিয়ে, প্লাস হচ্ছে যে যাদেরকে মানে আটক করে রাখা হয়েছে ইয়েতে বন্দী হিসাবে, তাদের যেহেতু মুক্তি পাচ্ছিল না, এসব বিষয় নিয়ে এখন সে ওই জায়গাটা একটু কন্টেন্ট করে এটাকে যদি আপনার লেবাননের দিকে একটু দৃষ্টি দেয়, লেবাননে অলরেডি ইসরায়েলি বাহিনী ঢুকেছে, তারা বলছে যে সীমিত আকারের অপারেশন পরিচালনা করবে। আবার হিজবুল্লাহ বলছে যে আমরা বসে আছি, অপেক্ষা করছি এই আক্রমণ প্রতিহত করার জন্য। এখন আপনার বিষয়টা হচ্ছে যে আপনার এয়ারফোর্স দিয়ে যখন আপনি মারেন, মানে আপনার রকেট মারেন বা বোমা মারেন, প্রেসিশন গাইডেড উইপন যেটাকে মারেন, যেমন এই যে হাসান নাসরাল্লাহকে যে হত্যা করা হলো, উনি যে বাড়িটাতে ছিলেন, প্রথম কথাটা হচ্ছে আগে তথ্যটা নিয়েছে যে ও কোথায় কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় আছে, একদম আপনার ঠিক ওই বাড়িটাতে যে আপনাকে মারতে হবে, পাশের বাড়িতেও যাতে না পড়ে, এটাকে প্রেসিশন গাইডেড ওয়েপন বলে। প্রেসিশন গাইডেড যে মিসাইলটা ইসরায়েল মেরে একদম ঠিকভাবে তাকে মারতে পেরেছে, এটা ঠিক। কিন্তু যখন গ্রাউন্ড যুদ্ধ হয়, ওই এলাকাটা কিন্তু গাজার মতো প্লেন ল্যান্ড না। লেবাননের এই জায়গাটা হচ্ছে আপনার গাছপালা, এই সমস্ত বিষয় নিয়ে এরকম অন্য একটা ভূমি। এই ভূমিটাতে মাইন পাতা আছে, আপনার ববি ট্র্যাপ করা আছে, বহু কিছু আছে। এটা আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পারবো যে সেখানে যুদ্ধটা কতটুকু জমে ওঠে। কিন্তু এখানে এক্সটার্নাল ফোর্স হচ্ছে এই যে ইরান হচ্ছে কি মধ্যপ্রাচ্যের এই জায়গাটাতে সব জায়গায় প্রক্সি ওয়ার খেলে, এটাকে বলে প্রক্সি ওয়ার। নিজে যুদ্ধ না করে তার কিছু হাত তৈরি করে, এটা যুদ্ধের ভাষা বলা হয় প্রক্সি তৈরি করে। যেমন লেবাননে তৈরি করে রেখেছে হিজবুল্লাহ, তারপরে ইয়েমেনে তৈরি করে রেখেছে হুতি, এরকম সিরিয়াতে তারা পাঠিয়েছে আসাদ সরকারকে মানে হেল্প করার জন্য, সেখানে যখন একটা গণ আন্দোলন হয়েছিল সেটাকে দমন করার জন্য আইআরজিসিদেরকে পাঠিয়েছে। এরকম করে বিভিন্ন জায়গায় প্রক্সি করে রাখে। এখন আপনি যদি লক্ষ্য করেন যে আরব দেশগুলো কিন্তু এগুলো ব্যাপার নিয়ে কোনো কথা বলছে না, চুপচাপ মোটামুটি থাকছে, তারা একটু প্রতিবাদ করছে কিন্তু হিজবুল্লাহর পক্ষে এভাবে কথা বলছে না। কিন্তু আশঙ্কার ব্যাপার হচ্ছে এখন ইরান আবার ইসরায়েলে যে অ্যাটাকটা করলো, ধরেন ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করবে, ইসরায়েলের কাছে সর্বাধুনিক আপনার এই মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে, সিস্টেম আছে, আয়রন ডোম ছাড়াও আরও কিছু আছে, সেগুলো দিয়ে ওরা ঠেকাবে। কিন্তু ইসরায়েলের ম্যাপটা দেখেন, খুব ছোট একটা দেশ। এই যে তেল আবিবে অলরেডি এই যে বিবিসির রিপোর্ট আমি কতক্ষণ আগে দেখছিলাম যে সাইরেন বাজছে, সবাই শেল্টারে যাচ্ছে, একটা আতঙ্ক বিরাজ করছে। তো এভাবে কতদিন ইসরায়েল চলবে? আপনার যত কিছুই বলেন, হ্যাঁ ইরান যেটা করছে তার প্রক্সি করছে, এটাকে মধ্যপ্রাচ্য মানে একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ইসরায়েল সে তো নৈতিক অবস্থান থেকে ঠিক নাই। তার এইটুক জায়গার মধ্যে তারা সেটলার বসিয়ে, যে লেবাননের নিচে মানে তাদের ইহুদি সেটলারদেরকে বসিয়েছে, ওখানে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করছে। এগুলো কতদিন করবে? এক সময় না এক সময় তো এগুলো পুরো ইসরায়েলের উপরে প্রভাবটা ফেলবে। এরপরে দেখেন আপনি এখন যে মিসাইলগুলো মারবে, আপনি কি হবে, আপনি বাংলাদেশ বা এই ইন্ডিয়া বা পাকিস্তান থেকে যত বিমান ধরেন ইউরোপে যায় বা অন্যান্য ডেস্টিনেশনে যে আমেরিকা যায়, কানেক্টিং যে ফ্লাইটগুলো, আপনি ম্যাপগুলো লক্ষ্য করলে দেখবেন এগুলো কিন্তু ইরানের উপর দিয়ে যেতে হয় বা সৌদি আরবের উপর দিয়ে যেতে হয়। আপনি ব্যালিস্টিক মিসাইল যখন মারবেন তখন এয়ার স্পেস বন্ধ করে দিতে হবে, আপনার বিমান চলাচল বিঘ্নিত হবে। তারপরে আপনার ওই যে সাগর দিয়ে যে আপনার জাহাজ আসবে, যেগুলো মালামাল নিয়ে আসবে, সেগুলো ব্যাহত হচ্ছে, কারণ হুতিরা এগুলো অ্যাটাক করছে। আবার ইসরায়েলিরাও আবার ইয়েমেনে অ্যাটাক করছে। তার মানে কি ও আস্তে আস্তে বাড়াচ্ছে জায়গাগুলো। তা আপনি বাংলাদেশ কেন, সব জায়গাগুলোই এফেক্টেড হবে। আপনার বিশ্ব শক্তিগুলো বলার পরেও কিন্তু ইসরায়েল শুনছে না, কেউ শুনছে না কথাগুলো। জি, ফারদার আসামি পুতুল, আপনি কি এই বিষয়ে বলতে চান? বাংলাদেশ কোনো প্রসঙ্গে আমি প্রশ্ন করতে চাই। রুশ ভাই যেভাবে বলেছেন অতটা সুন্দর করে হয়তো আমি বলতে পারবো না, তবে বাংলাদেশের প্রসঙ্গে জি, 71টি দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপিয়ান ইউনিয়নকে সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন, যেটি গত সরকারের সময় আপনারা টকশোতে বিভিন্ন আলোচনায় সেমিনারে বলেছেন যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এখন এটি ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে এবং সহায়তা চাওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। আপনি তো মানবাধিকার কমিটিতে আছেন, মিডিয়া সেলে আছেন, বিভিন্ন জায়গায় আপনারা গবেষণা করছেন। আপনার কি মনে হয় এটা সম্ভব, এই টাকাটা ফিরিয়ে আনা কি সম্ভব? সবটাই ডিপেন্ড করে ইচ্ছার উপরে। তবে হ্যাঁ, প্রসিডিউরাল তো আপনার ডিফিকাল্টিস অনেকগুলো আছে, এগুলো আইডেন্টিফাই করা, ফিরিয়ে নিয়ে আসে। দেশে কিন্তু টাকা ফেরত আসছে। আমরা আজকেও খবর পেয়েছি যে
বেশ কিছু আমাদের যে রেমিটেন্সের বেশ কিছু অর্থ প্রায় কত লক্ষ মার্কিন ডলার যেন আজকে প্রায় 240 লক্ষ মার্কিন ডলারের মতো তারা কিন্তু বাংলাদেশে এসেছে। 240 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যেটা এটা 80% ওভার এটা বাংলাদেশে অলরেডি ঢুকেছে। সো যে টাকাগুলো বিদেশে চলে গেছে, যদি আমরা স্টেট টু স্টেট সেই সম্পর্কটা তৈরি করতে পারি, এবং এগুলো তো খুব অবভিয়াস এবং খুব অন ফেস অফ ইট আমরা যেটাকে বলছি দেখাই যাচ্ছে যে এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে, অবৈধ ট্রানজ্যাকশনগুলো হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেছে। সো বর্তমান গভর্নমেন্ট দুদক থেকে যেই এটা দেওয়া হয়েছে, আই উইশ যেটা আগেও এই বিষয়গুলো দুদক সেভাবে নজরদারির মধ্যে রাখতেন বা এই ধরনের অ্যাপ্রোচগুলো দিতেন, তো সেটা তো হয়নি। কেন হয়নি আমরা সবাই বিষয়গুলো জানি। তো এখন যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে আমি অবশ্যই এটাকে পজিটিভলি দেখছি, এবং এইটাকে এক্সিকিউট করার জন্য সরকারের পক্ষ থেকে যেই ধরনের তদারকিগুলো হওয়া উচিত, আমি চাইবো যে সেই ধরনের তদারকিগুলো যেন ইমিডিয়েটলি হয়। কারণ হয় কি, আমরা গতকালকে দেখেছি যে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। সো আপনি 5 তারিখের 2 মাস পর যখন ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে যাবেন, কোনো কারণই নেই এটা করবার, এটার কোনো ভ্যালুলেস, কারণ অলরেডি ব্যাংকের ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো সময় পার হয়ে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজকে অ্যাড্রেস করতে হয়। সো আমরা জানি যে বর্তমান গভর্নমেন্ট আসলে একটা অস্থির সময়ের গভর্নমেন্ট, এবং ইসরায়েল গাজা যেই পুরো সিনারিওটা ভাই দেখালেন আমাদের এখানে, যে ইম্প্যাক্টগুলো বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় পড়ছে, বাংলাদেশে গত এই 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে তার আগে বাংলাদেশে যে সিনারিও ছিল, এখন বাংলাদেশের যে সিনারিও, আপনি যে সবগুলোকে দেখেন, এটা টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছে যে বাংলাদেশ। সেই বাংলাদেশে যে কোনো প্রবলেমকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে গেলে আমাদেরকে অনেক বিবেচনা করে ভেবেচিন্তে কাজগুলো অ্যাড্রেস করতে হচ্ছে। কি কারণে, যে এগুলোকে এক্সিকিউশন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার যে লোকবল, যে এক্সপার্টাইজের প্রয়োজন আছে, সেটা হয়তো এই গভর্নমেন্টের টোটালি সেটা নেই। যেমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন সরকার গঠিত হয়, তখন পলিটিক্যাল পার্টির মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই জায়গায় বিভিন্ন সেক্টরে যে পরিমাণ জনবল নিয়ে আপনি কাজ করতে পারেন, যে পরিমাণ এক্সপার্টাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন, এখন তো কিছু সংখ্যক উপদেষ্টা মহোদয়কে নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে বর্তমান সরকারকে। সো আমি যে উদ্যোগটা নিচ্ছি, সরকার যে উদ্যোগটা নিচ্ছে, এই উদ্যোগটাকে এক্সিকিউট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলে যাওয়া, অ্যাপ্রোপ্রিয়েট লোকবল দিয়ে যাওয়া, এবং এক্সিকিউশনটা যেন হয়, এই ইচ্ছেটুকু থাকলে আমার মনে হয় যে হ্যাঁ, প্রসিডিউরাল বেশ কিছু আমাদের ডিফিকাল্টিজ এখানে আছে টাকা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, বাট এটা সম্ভব, অসম্ভব কোনো কিছু না, এটা সম্ভব ডেফিনেটলি। দুদক বলছে কিন্তু কানাডার যে বেগম পাড়া, আমেরিকা, দুবাই, মানে বিভিন্ন তথ্য কিন্তু এর আগেও এসেছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এরা কিন্তু গত সরকারের মন্ত্রী, এমপি এবং তাদের আত্মীয় স্বজনদের অভিযোগটাই বেশি। ফলে ক্ষমতাবান এই সমস্ত লোকের কারণেই আলোচনাটা যখন বেশি, তখন সংখ্যাটাও কিন্তু বেশি তৈরি হয়। যে না, আপনি দেখেন, ধরেন আমরা বিদেশে টাকা যেগুলো পাচার হয়ে গেছে সেগুলো নিয়ে হয়তো বলছি সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু দেশে তো তাদের অনেক সম্পদ আরও ছিল, এগুলোর কি ব্যবস্থাপনা হচ্ছে? এসএলএম গ্রুপ বলেন, আমরা যাকে দরবেশ বলতাম, তার যে বিষয়গুলো ছিল, তারপরে বেনজিরের যে সম্পত্তিগুলো ছিল, তারপরে আরও যারা আসাদুজ্জামান থেকে শুরু করে প্রপার্টির তো শেষ নেই। সো এই প্রপার্টিগুলোর কি হবে? এই প্রপার্টিগুলো কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু এখন ট্যাকল দেওয়া যায়, কারণ বাংলাদেশ তো অর্থনৈতিকভাবে খুব বাজে একটা কন্ডিশনে আছে, এবং এই গভর্নমেন্টের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু এইটাকে অ্যাড্রেস করা, এবং এটাকে আলটিমেটলি একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে। টোটালটাতে গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, তারা পারবেনও না, তাদের ম্যান্ডেটও সেখানে নেই, কিন্তু অ্যাটলিস্ট যে জিনিসটুকু করলে আমরা এই গভর্নমেন্টের এখানে বাংলাদেশের লক্ষ কোটি জনগণ যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে মনের আকুতি নিয়ে এই সরকারকে এখানে বসিয়েছে, সেই জায়গাটাকে যদি এই বর্তমান সরকার প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে কিন্তু ওই জনগণের ওই জায়গাটাতে তারা কিন্তু অন্যদিকে চলে যাবেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বলছি আমরা অ্যাড্রেস, যেমন ধরেন আপনি একটা এক্সাম্পল দিই, আমাদের 6টা কমিশন যেটা গঠন করা হয়েছিল, আজকে 1 তারিখ আজকে থেকে কিন্তু এই কমিশনের কাজ করার কথা ছিল, কিন্তু আমরা আজকে পত্রিকাতে দেখেছি যে তারা বলছে যে কমিশন গঠনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে, দু একদিনের ভেতরে প্রজ্ঞাপন জারি হবে, এবং তারপরে এই কমিশন তাদের কাজ করা শুরু করবে। কাজ করা শুরু করার পরবর্তী সময় তারা ইমিডিয়েট পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে, তারপরে সংস্কারের জন্য মতামত দিবে। সো এই কমিটিকে কিন্তু বলা হচ্ছে, সংস্কার কমিটিগুলোকে, যে আপনারা 3 মাসের মধ্যে আপনাদের যে প্রপোজালগুলো আছে সেগুলো দিবেন। তো 3 মাস থেকে কিন্তু 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে কমতে থাকছে। তো
আমার এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে যে এটা ঠিক যে খুব শিগগিরই আমরা সব সমস্যার সমাধান একবারে করে ফেলতে পারবো না, কিন্তু ইনডেফিনিট পিরিয়ডের জন্য যদি আমরা প্রবলেমগুলোকে ছেড়ে দিয়ে রাখি, এগুলোকে অ্যাড্রেস না করে, এগুলোকে সলিউশনের পথ না খুঁজে বের করে, আইন মানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের যে অবস্থাটা এখন বাংলাদেশে বিরাজ করছে, এই যে খাগড়াছড়ির যে কথাটা বললেন, খাগড়াছড়ির প্রসঙ্গে আসবো, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা আসলে খুব ইমিডিয়েটলি জরুরি। আমরা আসবো, একেবারে এই বিষয়ে আলোচনা করব। আবুল অর্থ পাচার নিয়ে কথা হচ্ছিল, আসলে ফেরত আনা নিয়ে শঙ্কাটা আসলে কেন তৈরি হয়? এটা হচ্ছে এক একটা দেশের সাথে এক এক রকমের চুক্তি থাকে, তারপরে হচ্ছে যে আন্তর্জাতিক কতগুলো বিধিবিধান থাকে, তার এর বাইরে থাকে ধরেন আপনি আমেরিকাতে কিছু অর্থ পাচার হয়েছে, সেখানে আইনের অনেক ফাঁক ফোকর থাকে, কেন যারা পাচার করে তারাও তো বিভিন্ন টেকনিক মানে নিয়েই পাচার করে। এখন আমেরিকানরা বা এই ধরনের দেশগুলা তাদের এখানে যে তারা অর্থগুলো যেতে দিয়েছে ঠিকই, এখন আপনি আনবেন, আপনার প্রভাব কতটুকু খাটাতে পারবেন সেটা হচ্ছে বড় ব্যাপার। যেমন ধরেন নাইজেরিয়ার যে একজন সেনা শাসক ছিলেন, আমি এই মুহূর্তে ওই জেনারেলের নামটা মনে করতে পারছি না, তার বিপুল অর্থ না আপনার আমেরিকাতে পাচার করা হয়েছিল। সেই অর্থ তারপরে অনেক দিন পরে, এই বছর দুয়েক আগে কেবল আমেরিকা তার 50% মতো ফেরত দিয়েছে নাইজেরিয়াকে। কেননা নাইজেরিয়ান সরকার যতটুকু প্রমাণ করতে পেরেছে বা যতটুকু লড়তে পেরেছে আইনের মাধ্যমে ততটুকু টাকা ফেরত দিয়েছে। এখন আপনি যতগুলো দেশে গেছে, আপনি কি শুধু ওই আমেরিকা বা এইসব দেশে গেছে? এমন কোনো দেশে গেছে যেসব দেশে আপনি এরা আন্তর্জাতিক কোনো আইন কানুনের পরোয়াই করে না। যেমন ধরেন মধ্য এশীয় প্রজাতন্ত্রগুলো, উজবেকিস্তান, তাজিকিস্তান, বেলারুশ, এসব দেশেও গেছে কিন্তু অনেক পয়সা। যখন এই পাচারকারীরা দেখেছে যে আমেরিকাতে গেলে তাও তো এটা গণতান্ত্রিক দেশ, আর টাকাটা আটকায় ফেলতে পারে, বাংলাদেশে না ফেরত দিলেও টাকা সম্পদ কিন্তু আটকায় ফেলতে পারে যদি তারা দেখে যে এটা মানি লন্ডারিং বা অন্যায় কাজে ব্যবহৃত হয়েছে, সুতরাং তারা আটকাতে পারে। এবং অনেকের কিছুই তারা আটকে দিয়েছে, এটা ব্রিটেনেও ঘটেছে, আটকে দিয়েছে। ব্রিটেনে তো আবার রিসেন্টলি কিছু তদন্তর কাজও চলছে, এবং তারা বাংলাদেশকে আবার বলেছে যে তারা সহায়তা করবে মানে ফেরত পাঠানোর জন্য। কিন্তু বেলারুশ এটা ডিক্টেটরিয়াল কান্ট্রি, আপনি ওখানে তারপরে এই লোকগুলো দেখেছে যে এদিকে না পাচার করে আমরা যদি ওই জায়গায় টাকাগুলো রাখি তাহলে মনে হয় ইচ্ছা মতো খরচ করতে পারবো, কিন্তু ওই টাকাগুলো তো আপনি বাংলাদেশ চাইলেও ওরা দিবে না। বেলারুশ কাউকে পরোয়া করে, এগুলো হচ্ছে স্বৈরাচারী দেশ, রাশিয়ার একটা মানে প্রদেশের মতো আর কি, একটা স্যাটেলাইট কান্ট্রি। আপনার এই যে মধ্য এশীয় প্রজাতন্ত্রগুলো, এরা কাউকে পরোয়া করে না। মানে আপনি এইসব দেশে আপনি টাকা পাচার করার পরে ম্যাকাওতে যদি আপনি ধরেন টাকা পাচার করেন, এই যে হংকং এর পাশে, আপনি জীবনে ওই টাকা আনতে পারবেন না। ওই টাকা জুয়ার ওই ক্যাসিনোর মধ্যে দিয়ে কোথায় যাবে, কি করবে, ও দেখা যাবে যে পাচার করেছে তারটাও ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশও পাবে না। আর এটা বাংলাদেশ সরকারের ক্যারিশমা হতে হবে। আমাদের সরকার কতটুকু আমাদের ফরেন সার্ভিস দিয়ে বা আমাদের আইন এই সমস্ত বিষয়গুলো দিয়ে তারা লড়তে পারবেন, তাদের প্রভাব খাটাতে পারবেন, তার উপরে নির্ভর করে। তবে যেটা আপা বললেন যে আমাদের এই সরকার আসলে খুব কতগুলো বিষয় যেগুলো জরুরি বিষয় সেগুলোতে খুব স্লো যাচ্ছেন। কেন যাচ্ছেন সেটা তারা ভালো বলতে পারবেন। হয়তো যারা এখন উপদেষ্টা আছেন তারা এই দায়িত্ব নেওয়ার দুদিন আগেও জানতেন না যে তাদেরকে উপদেষ্টা হতে এবং দেশের দায়িত্ব নিতে হতে পারে, এটা হয়তো তারা জানতেন না। এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে অতি সুশীলতন্ত্র। এত বেশি সুশীলতন্ত্র চলছে যে এটা হচ্ছে ওই আমরা মাঝে মাঝে অবাক হয়ে লক্ষ্য করি যে যেখানে আইন শৃঙ্খলা, গার্মেন্টসের সে নিরাপত্তাগুলো দেখা দরকার, যেখানে যেই কারণে যে বিপ্লবটা হয়েছে, যে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, এদেরকে যারা হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত মানে ঠিকমতো আপনার এরা আটকাতে পারেনি, ধরতে পারেনি, তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। যারা পলাতক আছে, যেমন ধরেন এই যে হারুন, বিপ্লব, এরা কোথায়? আপনার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এদের কাউকে কিছু ধরতে পারেনি। তো যেই চাহিদাগুলো জনগণের ছিল যে এদের হাত থেকে, এই ফেসিবাদের হাত থেকে বাঁচার জন্য তারা মূলত গিয়েছিল। হ্যাঁ, টাকা দুটো কম থাকুক, কিন্তু ফেসিবাদের হাত থেকে মুক্ত চেয়েছিল। কিন্তু এই সরকার দেখা যাচ্ছে যে এত ধীরে যাচ্ছে যে এদিকে তাদের নজর নেই। তারা 2 মাস পরে এসে এখন যেটা বললেন যে এখন ব্যাংকের হিসাব জব্দ করছেন, এতদিনে তো ওই টাকা কোথায় নিয়ে গেছে, কি করছে আল্লাহ জানে। তা আপনি এরকম যেমন দূতাবাসের কথা বলি, এই যে আজকে অর্ডার জারি করেছে যে কয়েকটা দেশ থেকে আমাদের রাষ্ট্রদূতদের ফেরত আনার কথা বলছে। হোয়াই সো লেট? আপনি তো জানেন যে প্রত্যেকটা জায়গায় কি কি আছে, আপনাকে 2 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি চালাতে চান নতুনভাবে, যেটা ডক্টর ইউনূস এইবার আমেরিকা সফরের সময় ওখানকার একটা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে বলেছেন যে আগের কোনো কিছুতে আমি ফেরত যেতে চাই না, নতুন কিছু করতে চাই। তো নতুন কিছু যদি করতে হয় তাহলে উপদেষ্টারা এই এতদিন দেরি করছেন কেন?
যে আপনি দেখবেন, বসবেন, ভাববেন, চিন্তা করবেন, তারপরে শামুকের মতো চলবেন। এতদিনে ওই যে খাগড়াছড়ির ঘটনা ঘটবে, গার্মেন্টসের ঘটনা ঘটবে, আপনার বিভিন্ন দূতাবাসের লোকজন আবার ওইসব জায়গা থেকে পালিয়েও গেছে, যারা চুক্তিভিত্তিক ছিল বা এমনকি বিশেষ অফিসার ছিল, বিভিন্ন সংস্থার ছিল, ওইসব বিভিন্ন দূতাবাস থেকে পালিয়েও গেছে। এত দেরি করার কেন? আপনি এভাবে করলে আপনি কিভাবে এই জিনিসগুলোকে মানে সামাল দিবেন? আপনি যে সংস্কার কাজের কথা বলছেন, সংস্কার কাজ দেরি হচ্ছে, ঠিক আছে, এটা দেরি হলেও অত অসুবিধা হবে না, পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে হয়তো আপনি ঠিক করতে পারবেন। কিন্তু যেটা মূল জিনিসগুলো ছিল, অপরাধীগুলো যারা ছিল, যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, ইস্কনে দাতা ছিল, যারা টাকা চুরি করেছে, সম্পদ চুরি করেছে, তাদের ব্যাপারে এত ডিলে কেন? এত এত ধীরে 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 সুস্থে এত কিছু করে করা হচ্ছে কেন? এটাতে তো আপনি যে অন্য দেশগুলাতে যে আপনি বলবেন, ধরেন ব্রিটেন বা আমেরিকা, ফ্রান্স বা যে সমস্ত দেশে পাচার হয়েছে, বা কানাডা, আপনি কতটুকু আপনার আমরা এগুলো দাবি করেছি তাদের কাছে, বা কতটুকু জোর দিয়েছি বা দিতে পারবো এই বর্তমান প্রেক্ষিতে? সেটা তো আমরা মনে হয় না যে এরকম ভাবে চললে খুব একটা চাপ প্রয়োগ করতে পারবে, মানে এখনকার প্রশাসন যারা চালাচ্ছেন, যে উপদেষ্টারা, তারা পারবেন। আবার দেখেন এনাদের মধ্যে একবার এক একজন এক এক রকমের সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি দেখেন একজন উপদেষ্টা প্রথম দিকে এসে বললেন ভারতে ইলিশ রপ্তানি করা হবে না, আমাদের দেশের হিন্দুদেরাও দুর্গাপূজার সময় ইলিশ লাগে, আমাদের দেশের হিন্দুরাই ইলিশ খাবে। আবার আরেকজন উপদেষ্টা ওনার 3000 টন ইলিশ দিয়ে দিলেন। ওই মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি বলেছিলেন, তিনি হয়তো জানেনও না যে আরেকজন দিয়ে দিয়েছেন। এই যে মানে বিভিন্ন বিষয়গুলো, এগুলো নিয়ে আমার মনে হয় যে এসব খুব ডিলে হচ্ছে। এটাকে সমন্বয়হীনতা বলবেন? সমন্বয়হীনতা বলতে পারেন। আমি বলবো সবচেয়ে বেশি হচ্ছে এটার জন্য একটা গ্রুপ আছে, এটা আমি নাম বলতে চাই না, এটা একটা সুশীল টাইপের একটা জিনিস তৈরি করছেন। এইটা জিনিস হচ্ছে কি, যে এরকম ভাবে একটা বিপ্লবের পরে আপনাকে যখন চালাবেন, তখন আপনার জন আকাঙ্ক্ষা যেটা ছিল বিপ্লবের, সেটাকে সামনে রেখে চালাতে হবে। আপনি সেটা না রেখে আপনি চলছেন হচ্ছে গিয়ে একটা মানে ওই যে কি বলবো, আতেলের মতো, সুশীলের মতো আপনি এক একটা পদক্ষেপ দিচ্ছেন। আপনাকে একটা উদাহরণ দেই। রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকছে, গত মাসের কথা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ উনি একজন কূটনীতিবিদ, ক্যারিয়ার ডিপ্লোম্যাট, উনি পররাষ্ট্র সচিব ছিলেন, উনি কি বললেন, উনি সাংবাদিকদেরকে বললেন যে কেউ যদি এরকম বলে, ইউএনএইচসিআর যারা জাতিসংঘের, তারা আমাদের এই রোহিঙ্গাদেরকে এখানে খাইয়ে পরে টিকিয়ে রেখেছে এবং বাংলাদেশকে সবসময় তারা সমর্থন করেছে, বাংলাদেশের অবস্থানকে। উনি কি করে বললেন যে না, এদেরকে যদি কেউ এরকম কথাবার্তা বলে ওনারা নিয়ে যেতে পারে। আপনি কাকে বলছেন? এটাকে কাউন্টার করতে হলো কাকে? ডক্টর ইউনূসকে গিয়ে জাতিসংঘে বলতে হলো যে না, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের মাধ্যমে সাথে কাজ করে এদেরকে পুনর্বাসনের যে ব্যবস্থা মানে করা যায়, ফেরত নেওয়া যায়, সেই মানে দিকটা দেখব। তাহলে কি আপনার জিনিসটা দ্বিমুখী হয়ে গেল না? তাহলে পররাষ্ট্র উপদেষ্টা এটা কিভাবে বললেন তখন? এবং এই কথাটা তো মানে এই আওয়ামী লীগের সময় যে কথাগুলো বলা হতো, না আমরা এদেরকে, এরা লাগলে এরা নিয়ে যাক, এরা একে ফেরত নিয়ে যাক, জাতিসংঘের এই কথা মানি না, এরকম কথাই তো তারা বলছিলেন। তারপর ডক্টর ইউনূসকে এটা কাউন্টার করতে হলো। তো এখন এই যে আপনি ফেরত আনবেন, এটা কে তাহলে এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে? আসতেন ফারজানা শারমিন পুতুল, খাগড়াছড়ির বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এবং 144 ধারা সেখানে অনির্দিষ্টকালের জন্য জারি আছে। শহর জুড়ে থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। আমরা দেখেছি গার্মেন্টস শিল্পের বিষয়ে এবং চাকরিতে বয়স বৃদ্ধি নিয়েও আন্দোলন আমরা দেখেছি, সেখানে পুলিশের ভূমিকা আপনি দেখেছেন। এগুলো একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি বলবেন, পরিকল্পিত নাকি আসলে পরিস্থিতিটি ওদিকে যাচ্ছে? এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে রেমান ভাই। প্রথম কথা হচ্ছে যে বর্তমান সরকারের উপরে দেশের মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। চাওয়া পাওয়ার শেষ নেই কেন? বেসিক চাওয়াটাই কিন্তু যে আমাকে একটা নির্বাচন দাও তোমরা, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি, তারা দেশটাকে চালাক, এটা বেসিক চাওয়া। এই বর্তমান সরকারের ভুল করার সুযোগটা খুব কম। ধরেন একটা পলিটিক্যাল পার্টি তারা যখন ক্ষমতায় আসে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তখন 5 বছর তারা ক্ষমতায় থাকার সুযোগটা পায়, তখন তারা কাজগুলো করার সুযোগটা পায়। কিন্তু এখনকার সরকারের যে বিষয়টা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছি সরকারের কাছে, সেই আকাঙ্ক্ষার সাথে যখন আমরা ট্যালি করছি যে আমরা কি পাচ্ছি, তখন দেখছি যে যেটা রোহিত ভাই বললেন যে অনেক স্লো যাচ্ছে। খাগড়াছড়ির ঘটনা ঘটেছে গতকালকে বা আজকে, এর আগে আনসারদেরকে নিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, গতকালকে বয়সসীমা 35 ইয়ার্স নিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। গভর্নমেন্টসে একটা অস্থিরতা চলছে। বাংলাদেশে তো রেপ বহু হয়েছে,
গত 15-16 বছরে গুণ, খুন, রেপ, করাপশন, মানি লন্ডারিং, ব্যাংক দখল, মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার করা, সবই তো হয়েছে। হ্যাঁ, এখন এই ঘটনাগুলো এত বেশি হাইলাইটেড কেন হচ্ছে? দুটো কারণে। প্রথম কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্বটা পালন করার কথা ছিল তারা কেউ সেটা পালন করছে না। এই সরকার অনেকাংশেই কিন্তু ব্যর্থতার পরিচয় কিছুটা দিচ্ছেন, যে তারা কিন্তু তাদেরকে ঠিক মতো কাজে নিয়ে আসতে পারছেন না। যদিও সবার আগে দুটো জিনিস অ্যাড্রেস করা সরকার উচিত ছিল। প্রথমত, যে স্টুডেন্টরা এখনো আহত অবস্থায় হাসপাতালে মানে কাতরাচ্ছেন, তারা অনেকে কিন্তু অভিযোগ করছেন যে সুষ্ঠু চিকিৎসার অভাবে তারা মৃত্যুবরণ করছে। তাদের ঠিক মতো কিন্তু পুনর্বাসনটা হচ্ছে, তাদের আর্থিক সহায়তা যেটা দেওয়া উচিত ছিল সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না। এই জায়গাটাকে কিন্তু আমরা অনেকটাই পাশ ফিরিয়ে রেখেছি। দ্বিতীয়ত হচ্ছে যে যখন আপনি দেশে একটা 5 তারিখের পরে যখন কোনো সরকার ছিল না, সেই সময়টাতে যে ডাকাত নেমেছিল সারা দেশে, আপনার মনে আছে তো? আমরা কিন্তু রাতে পাহারা দিয়েছি, ডাকাত পাহারা দিয়েছি। তো সেই জায়গার উত্তরণের জন্য কিন্তু সবার আগে গভর্নমেন্টের উচিত ছিল যে পুলিশ বাহিনীকে কিভাবে কাজে ফেরানো যায়। আপনি ভালো কথা বলে না হলে, খারাপ কথা বলে হোক, আপনি দায়িত্ব নিয়ে হোক, ফোর্স করে হোক, আপনার এটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা উচিত ছিল। এই সবগুলো ঘটনাকে ওনারা এখন পর্যন্ত সেরকম ভিজিবল কোনো চেঞ্জ নিয়ে আসতে পারেননি। অথচ গভর্নমেন্ট, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল কমিউনিটি খুব ভালো করে জানে যে একটা ওয়েস্টার্ন কোয়ার্টার, কিছু ষড়যন্ত্রকারী, তারা কিন্তু স্টিল দে আর প্লেয়িং। তারা কিন্তু শুরু থেকে চেষ্টা করছে বাংলাদেশের জনগণকে এইটা বলানো যে আমরা আগেই ভালো ছিলাম। তো ওই ওয়েস্টার্ন কোয়ার্টারটা কিন্তু দে আর ভেরি মাচ এমিনেন্ট, তারা ভেরি মাচ অ্যাগ্রেসিভ, এবং প্রতিটা সেক্টরে এই সরকারকে ব্যর্থ প্রমাণিত করার জন্য তারা, আপনি দেখবেন অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন সময় চালানো হচ্ছে। বিভিন্ন টকশোর নিচে আপনি কমেন্টগুলো দেখবেন যে ওই যে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যেই একটা ট্রেন্ড ছিল কমেন্টের, ওই কমেন্টগুলো আপনি খুঁজে পাবেন। সো ধরে নিতে না, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি বিশ্বাস করি যে সরকারও সেটা জানেন যে এই ওয়েস্টার্ন কোয়ার্টার কিন্তু তারা খুব সুতীক্ষ্ণভাবে জায়গাগুলোকে আনরেস্ট করার চেষ্টা করছে এই বর্তমান সরকারকে, যেটা তারা বিফল হয় সেই কাজের জন্য তারা কাজ করছে, এবং তারা ভবিষ্যতে কাজ আরো বাড়াবে। তাদের অ্যাক্টিভিটি থেকে সেটা বোঝা যায়। সেই জন্য আমাদের সরকারকে কি করতে হবে? আমাদের সরকারকে অনেক বেশি কনশাস হতে হবে। আমরা অনেক কাজ একসাথে নিয়ে ফেললে কিন্তু কোনো কাজই ঠিক মতো হয় না। সো প্রপারলি যদি আমি কোনো প্রবলেমকে অ্যাড্রেস করি, সেই প্রবলেমটাকে সলিউশনের দিকে আগাই, আমাদের খুব বেশি জিনিসগুলোতে সময় লাগার কথা না। এখন খুব বেশি সময় লাগার কথা না এটা বললে হয়তো মানুষ মনে করে আমরা নির্বাচনের কথা বলছি, এখনই নির্বাচন দিতে হবে। নো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে আমরা কেউই নির্বাচন চাই না, কারণ বাংলাদেশের জনগণও চায় না, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমরা জানি যে এখন কিন্তু সেই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে না। আপনি যদি প্রশাসনকে ঠিক মতো কাজ করাতে না পারেন, আপনি নির্বাচন কাদেরকে দিয়ে করাবেন? আপনার নির্বাচন কমিশনে আপনি এখন পর্যন্ত হাত দেননি। আপনারা সংস্কারের জন্য বলছেন, ঠিক আছে এই প্রক্রিয়াগুলো চলবে, প্রপোজালগুলো আসবে, ইট উইল টেক টাইম, কিন্তু এই সময়টুকু যখন আপনি নিচ্ছেন তখন আপনি জনগণকে কিছু দেন, জনগণকে বোঝান, জনগণকে শান্তিতে রাতে ঘুমাতে দেন। খাগড়াছড়িতে আমি যদি বলি যেগুলো ইনজেক্ট করা হচ্ছে, এর আগে পাহাড়ে যে ঘটনাটা ঘটলো ইনজেক্ট করা হয়েছে। আনসার বাহিনী যেদিন, আমি তো সুপ্রিম কোর্টে কাজ করি, আমরা কোর্টে যাওয়ার সময় দেখছি যে মানে অসংখ্য মানুষ, তারা এই যে আনসারের যে অফিসাররা আছে তারা যাচ্ছে। তো আমারই এক জুনিয়র তাকে একজনকে ডেকে জিজ্ঞেস করেছে, ভাই আপনারা কোন দাবিতে ওখানে যাচ্ছেন? তারা বলতে পারেনি কোন দাবিতে যাচ্ছে। সো এগুলো কিন্তু এটা তো বাস্তবতা। এই বাস্তবতা যদি সরকার তো বুঝতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না, এটা আমি বিলিভ করি না। বাট প্রপারলি এটাকে অ্যাড্রেস করা হচ্ছে না, যেটা রুশদ ভাই বললেন যে যারা এখানে আছেন তারা হয়তো অনেকেই জানতেন না যে আমাদেরকে সরকারটা চালাতে হতে পারে, এক্সপার্টিসের অভাব থাকতেই পারে। এটা অবাস্তব কোনো কিছু না, এটা অপরাধেরও কোনো কিছু না। যেখানে এক্সপার্টিসের অভাব আছে আপনার এক্সপার্টিস দেন সেখানে নিয়ে, আপনাকে তো আলটিমেটলি কাজটা করতে হবে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ এন্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ এন্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, আবু রুশদ। আমরা বিরতির মাঝখানে আপনার সঙ্গে একটু অফ দ্য রেকর্ড আলোচনা করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেটি নিয়ে আসলে কথা বলতে চাই। আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। গুজবের উপর ভিত্তি করে আসলে শ্রমিক অসন্তোষে গুলি চালানো বাধ্য হয়েছিল যৌথ বাহিনী। তার বক্তব্য, তার দাবি শ্রমিকদের ভেতর থেকে বহিরাগত অনুপ্রবেশকারীরা প্রথমে গুলি ছোড়ে। একই সঙ্গে বলা হয়েছে যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এগুলো তার বক্তব্য, আসলে বাস্তবতাটা কি? এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে, উনি যা বলেছেন যথেষ্ট সত্যতা আছে। আপনার আমার যতটুকু খবর আমি রাখি, যে এখানে এই যে গার্মেন্টসের যে দাবিগুলো ছিল শ্রমিকদের, সেগুলো কিন্তু সরকার অনেকগুলো দাবি দেয় বলছে, যেগুলো মেনে নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এটা হচ্ছে একটা ধাপ। আর এই যে অনেক মালিক আপনার বেতন দেয়নি, 3 মাস 4 মাস, কোনো জায়গায় 5 মাসের বেতন বাকি আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এটা যারা অর্থনৈতিক বিট করে তারা ভালো বলতে পারবে সাংবাদিকতায়, যে যারা 300-400 কোটি টাকার বছরে ব্যবসা করে তাদের ক্রেডিট লাইন গিয়ে ব্যাংকে দেখেন 1500-1600 কোটি টাকা। তারা বাইরে টাকাগুলো মানি লন্ডারিং করে পাচার করে, আর এখানে তারা সরকারকে বলে আমার ব্যবসায় লস হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, তারা শ্রমিকদের বেতন দেয় না, বিভিন্ন ক্যারিকাচার আছে। এটা হচ্ছে একটা পার্ট। আর এই গভর্নমেন্ট আসার পরে, আন্দোলনের পরে একটা মানে ট্রেন্ড চলে এসছে, সবাই অস্থির হয়ে গেছে সব দাবি দাওয়া নিয়ে। এটা শুধু শ্রমিকদের ক্ষেত্রে না, আপনার যারা উচ্চশিক্ষিত বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন পদে আছেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এলিট শ্রেণীর ক্ষেত্রেও আমরা দেখছি সবাই অস্থির হয়ে গেছে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য, কারো ধৈর্য নেই। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ধরেন শ্রমিক যারা বেতন পাচ্ছে না, ধরেন 3 মাস বেতন পায়নি একটা গার্মেন্টসে, তার বেতন কথার কথা 15,000 টাকা করে, সে 3 মাস 45,000 টাকা পায়নি। এই যে পতিত স্বৈরাচার ফেসিস যারা পালিয়ে গেছে, তাদের টাকা পয়সার কি কোনো অভাব ছিল? তাদের গোপন টাকা পয়সার কোনো অভাব ছিল না। হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে, সেগুলি এখনো আছে এবং এই সরকার এগুলো বেশিরভাগ উদ্ধার করতে পারেনি, এমনকি ঢাকা থেকেও পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ইনেপনেস, স্নেলস পেস, শামুকের গতি। এই টাকাগুলো কি আপনি মনে করছেন যে তারা বসে আছে? তারা এই টাকাগুলো শ্রমিকদেরকে দরকার বলে 45,000 টাকার জায়গায় 90,000 টাকা দিবে, তুই গন্ডগোল তৈরি কর, তুই শান্তিতে থাকতে দিবি না, আমি যাতে আবার একটা কিছু করতে পারি, অস্থিরতা সৃষ্টি করতে পারি। আপনার হিল ট্র্যাক্সের কথা বলেন, হিল ট্র্যাক্সে আপনার যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন হিল ট্র্যাক্সে কি বাঙালি আর আমাদের আদিবাসীরা কি একসাথে অনেক দিন থেকে বসবাস করছে না? এমনকি আমি তো হিল ট্র্যাক্স নিয়ে একটি বই লিখেছি সেই 97 সালে, পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সি নিয়ে। তখন আমাকে হিল ট্র্যাক্সে 7-8 মাস ঘুরতে হয়েছিল। তখন এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, সাজেকে আমি মানে তখন যাওয়ার রাস্তা ছিল না, আমাকে হেলিকপ্টারে যেতে হয়েছিল। তো এখন আপনি বলেন এখন তো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। তো যখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল তখনও কিন্তু বাঙালি বা উপজাতিদের মধ্যে বা আদিবাসীদের মধ্যে এরকম অবস্থা ছিল না। এখন কেন হচ্ছে? গত 16 বছর বলেন, 20 বছর বলেন, তখনও তো ছিল না। তো এখন কেন হচ্ছে? কেউ কি করছে না আপনি বলে মনে হয়? দুপক্ষের মধ্যে লাগিয়ে দাও, লাগিয়ে দিলে লাভটা কার? এই যে আমি একটা জিনিস আপনাকে বলি, এই যে গত পরশুদিন মানে 30 তারিখে আপনার যমুনার সামনে যে চাকরি বৃদ্ধির নামে যে এটা হয়েছে, যেখানে পুলিশ পরে অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে, সেখানে আমি খবর পেয়েছি যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এই বিভাগের যে সভাপতি ছিল, কি নাম ওর, শরীফুল হাসান শুভ, সে ওখানে ছিল, সে নেতৃত্ব দিয়েছে। তো এইগুলো, এই সমস্ত যারা এতগুলো হত্যাকাণ্ডের পরে যেই দলের লোকেরা একটা অনুতপ্ত হয়নি, একবার শোক প্রকাশ করেনি, ক্ষমা চায়নি জাতির কাছে, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, এই সরকার উদ্ধারও করতে পারছে না, পুলিশও ঠিক করতে পারছে না, গোয়েন্দা সংস্থাকে তো ঠিক করতে পারছেই না। অথচ আপনাদের এখানেও আমি আগে বলেছি, বা আমি আরও অনেক জায়গায় বলেছি, আমাদের রাওয়ার সেমিনারে আমি বলেছি যে আপনার যদি লোক সংকট থাকে, আপনার যদি মনে হয় যে এদেরকে দিয়ে আপনি চালাতে পারবেন না, ঠিক আছে, ওরা যদি কাজ না করতে চায় বা তেরিবেরি করে, এদেরকে বাদ দেন, আপনার নতুন লোক লাগবে। আমাদের দেশে হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, আপনার ভালো ভালো টেকনিশিয়ান আছে, ভালো ভালো শিক্ষিত ছেলে আছে, এদেরকে জরুরি ভিত্তিতে ট্রেনিং দেন। আপনি দরকার পড়লে বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা নেন, আপনি আমেরিকাকে বলেন, ব্রিটেনকে বলেন, টার্কিকে বলেন, চায়নাকে বলেন, তাদের গোয়েন্দা সংস্থা আমাদেরকে তো আগেও ট্রেনিং দিয়েছে, তারা আমাদেরকে ট্রেনিং দিয়ে 1 মাসের মধ্যে অনেক ছেলে পেলে দাঁড় করিয়ে দিতে পারে। তাদেরকে আপনি নিয়ে অ্যাডহক বেসিসে কাজ করেন, তাদেরকে তৈরি করেন। বা যারা রিটায়ার্ড আছে, যেমন আমাদের মিলিটারিতে অনেক রিটায়ার্ড অফিসার আছে, কম বয়সে তারা রিটায়ারমেন্টে যায়, মেজর হিসেবে, ক্যাপ্টেন হিসেবে গেছে, তাদের মধ্যে বহু গোয়েন্দা প্রশিক্ষিত অফিসার রয়ে গেছে বা সৈনিক রয়ে গেছে, তাদেরকে এনে আপনি কাজ করান, কিন্তু জিনিসগুলোকে তো কার্যকর করেন। আপনি অনেক আমাদের দূতাবাস থেকে, বিভিন্ন দূতাবাস থেকে অনেকে, যে আগে যখন বললাম যে তারা চলে গেছেন পালিয়ে, আপনি তো এই সংখ্যা, এই জায়গাগুলোকে দ্রুত আপনি ব্যবস্থা নিতে পারতেন। জেনারেল জিয়া কি নেননি 1975 সালের পরে, যখন উনি দ্রুত সেনাবাহিনী বৃদ্ধি করলেন, এপিবিএন তৈরি করলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চিটাগাং মেট্রোপলিটন পুলিশ তৈরি করলেন, উনি কিভাবে করেছিলেন? উনি তখন দ্রুত সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারদেরকে বললো যে আর্মিতে, পুলিশে দিল কিছু দিয়ে তাদেরকে দাঁড় করালো, দ্রুত ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন। তারপরে আর্মিতে আমাদের শর্ট কোর্স চালু করলেন, 2 বছর আর্মি সেনা অফিসার বানাতে লাগে, উনি 6 মাসে কমিয়ে আনলেন, যে তাড়াতাড়ি আমাকে বেসিক ট্রেনিং দিয়ে আগে আর্মিটাকে দাঁড় করাই।
এনারা তো করতে পারেন, এনারা কোনো কিছু করবেন না। ওনারা প্রতিদিন একটা করে তত্ত্ব বের করবেন, একটা করে সুশীল জিনিস বের করবেন, আর বলবেন যে এটা খুব দুঃখজনক, এটা এই হচ্ছে সে হচ্ছে। এত দুঃখ দেখার তো আমার সময় নেই মানুষের। মানুষ অ্যাকশন চায়। এবং এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে আপনারা এসছেন, এই বোধহয় এই সরকারটা এসছে। তাহলে আপনাদের অসুবিধাটা কি? আপনারা কেন এগুলো করতে পারছেন না? আপনাদেরকে এই শিক্ষিত শ্রেণী বলেন, অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষ তারা সমর্থন জানিয়েছে। তারা সমর্থন দিতে রাজি আছে, দরকার পড়লে কাজ করবে। এই ছাত্ররা কি আপনার আনসার বিদ্রোহ দমনের সময় জুডিশিয়াল কোর্ট ঠেকানোর সময় কাজ করেনি? তারা এটা দেখিয়ে দেয়নি? তারা কি যে নিজে বললেন যে ডাকাত যখন এসছিল বা ই করছিল, পাড়ার লোকেরা, আমাদের সাধারণ মানুষেরা কি রাতের বেলা পাহারা দিয়ে দিয়ে তখন পুলিশ ছিল না কোনো জায়গায়, তারা কি ঠেকিয়ে দেয়নি? কিন্তু এনারা তো কোনো কিছুই করছেন না। এনারা না করছেন এইখানে এই গোয়েন্দা সংস্থাগুলোকে ঠিক করছেন, না শ্রমিকদের সাথে ভালোভাবে আলোচনা করছেন, বা এই যে সমস্ত গার্মেন্টস মালিকরা বেতন দিচ্ছে না তাদের সাথে ঠিকমতো আলাপ আলোচনা করছেন, বা কোনো পলিসি ঠিক করছেন, কোনো কিছুই করছেন না। প্রতিদিন একটা করে ঘটনা ঘটছে, 3-4 জায়গায় একটা ঘটনা ঘটছে, আমরা হা করে দেখছি। ঢাকা শহরে চলতে পারছে না, যানজটের জন্য কোনো কিছু, এই ট্রাফিক পুলিশ নাই, এখনো নাই। ওয়াই নাই? ঠিক আছে, ওরা যখন কাজ করবে না, আগে ট্রাফিক পুলিশ চাঁদাবাজি করে টাকা ইনকাম করতে, এখন করতে পারছে না বলে তারা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, ফাইন, বাদ দেন ওদেরকে। আপনি কি লোকের বাংলাদেশে অভাব, শিক্ষিত লোকের অভাব? আপনি আমাকে বলেন কত ছেলে পেলে বসে আছে চাকরির জন্য, স্বল্প ট্রেনিং দিয়ে এদেরকে নামান। ছাত্ররা কয়েকদিন ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে না? আপনি একটা বিপ্লবী সরকারকে এভাবে কাজ করতে হয়। আপনি কতদিন আর এভাবে মানুষকে এরকম করে থাকবেন? আপনি হিল ট্র্যাক্সের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় এরকম নিরাপত্তা সংকট তৈরি করছেন আমাদের দেশে। নিরাপত্তা সংকট থাকলে কি হবে? এখানে আপনি একটা কথা বলি, আমেরিকার যে বায়ার্স অ্যাসোসিয়েশন আছে গার্মেন্টসে, তারা কিন্তু এত কিছুর পরেও বলেছে যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে কোনো অর্ডার বাদ দেইনি এবং বাদ দেওয়ার চিন্তাও করছি না, অন্য কোনো কোম্পানিকে অন্য দেশে দেওয়ার চিন্তা করছি না। তারা কিন্তু ধৈর্য ধরে বসে আছেন। তারা বারবার বলছে তোমরা ঠিক করো, আমরা অর্ডার ঠিকই দিব। এখন কাজটা তো আমাদেরকে করতে হবে। আপনি বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, কিভাবে ঘন্টা বাঁধবেন এটা আপনার কাজ। এবং আপনি একটা বিপ্লব পরে জনগণের এত সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছেন, এখন আপনি বলবেন যে না ও কাজে যোগ দেয়নি, ও এটা করছে না, ও এটা করছে না, ধীরে সুস্থে কথা বলবেন, এগুলো আমরা মেনে নিতে রাজি না। ইউ হ্যাভ টু শো আস অ্যাকশন। জি, অ্যাকশন দেখতে চান অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, আপনিও কি অ্যাকশন দেখতে চান কিনা? আর যদি অ্যাকশন দেখতে চান, কোন প্রক্রিয়াতে অ্যাকশনটা হওয়া উচিত? অ্যাকশন পুরো দেশের জনগণই দেখতে চায়। রুথ ভাই যেটা বলছিলেন যে আমেরিকান বায়ার্সরা তারা ওয়েট করছে, আর সাইমালটেনিয়াসলি কিন্তু অন্য চিত্র একটা আছে। আমরা দেখছি যে বিভিন্ন কিন্তু অর্ডারগুলো আমাদের এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে আনরেস্ট অবস্থার কারণে। স্বাভাবিকভাবেই কোনো দেশ যখন বিজনেস করবে, সে তো তার যেতটুকু ইনভেস্ট করেছে ততটুকু উঠে নিয়ে আসতে চাইবে। আমরা ব্যাংকগুলোতে দেখছি যে তারা কিন্তু এলসি পেমেন্টগুলো আটকে দিচ্ছে, ব্যাংক টাকা রেমিট করছে না। আমি বিং এ লয়ার, আমি এই ধরনের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট ডিল করছি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা বলছে তোমার দেশ আমার ব্যাংকে টাকা আটকে রেখেছে, আমার এলসি পেমেন্ট দিচ্ছে না। সো এটা একটা ইনস্ট্যাবিলিটিতে কাজ করছে ইকোনমিক্যালি। স্টুডেন্টদের কথা যেটা রুথ ভাই বললেন যে হ্যাঁ, তারা একটা সময় ট্রাফিক কন্ট্রোল করেছে, আনসারদের সময় তারা গিয়ে হেল্প করেছে। আমি দেখেছি যে আপনার ওই যে বিভিন্ন সময় কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে কিন্তু এই বিদ্রোহগুলো দমনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইটা আরেকটা কিন্তু আমি মনে হয় স্ট্র্যাটেজিক্যালি গভর্নমেন্টের ভুল একটা মেসেজ মানুষের কাছে যাবে, যে যদি এই স্টুডেন্টদেরকে আমরা এই বিদ্রোহ দমনগুলোর কাজে লাগিয়ে দিই, তাদের তো স্পেসিফিক কিছু কাজ আছে, তারা তো স্টুডেন্ট, তাদেরকে কিন্তু আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে ফিরতে হবে, স্কুল কলেজে ফিরতে হবে। তো সেই জায়গাগুলোতে যদি আমি গ্যাপটা ফিল আপ না করি, যে বিপ্লবী সরকার যেটাকে বলা হচ্ছে, এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা এসছেন আমাদের এখানে, তার কাছে জনগণের চাহিদাটার সাথে যদি আমরা সামঞ্জস্য করতে না পারি, তাহলে কিন্তু অ্যাকশনটা যদি দেখতে না পারি, আসলে কিন্তু অস্থিরতাটা বাড়বে। আমি একটা ছোটখাটো কথা বলি, কোথায় যেন দেখছিলাম একটা পত্রিকাতে যে আমাদের গফরগাঁওয়ে আওয়ামী লীগের যে একজন চেয়ারম্যান ছিল, সম্ভবত গোলন্দাজ নাম, তার বাড়িতে নাকি 3টা খাঁচা ছিল, কুকুর পালতো। এই খাঁচাতে যখন তার মতের বিরুদ্ধে কেউ গেলে সেই কুকুরের খাঁচায় শাস্তির জন্য মানুষকে ঢুকিয়ে দিত। তো এই অত্যাচার যেই দেশের জনগণ ফেস করে এসছে, সেই দেশের জনগণের ধৈর্যটা কম থাকবে, এটাই স্বাভাবিক। এবং অ্যাকশনটা কি? তারা তো দেশের জনগণ তো সেই অ্যাকশন দেখতে চাচ্ছেন যে তুমি মেরে কেটে ফেলো। এই যে আপনার বিসিএসে আপনার বয়সসীমা 35 ইয়ার্স নিয়ে যাওয়ার, 35 বছরে নিয়ে যাওয়ার জন্য যেই ঘটনাটা যমুনার সামনে দিন ঘটানো হলো, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলো, এটা তো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কারণ গভর্নমেন্টের ইমপ্রেশনের তো একটা বিষয় আছে। এখন মানুষ যে বলছে যে ঠিক আছে, ওই স্বৈরাচারী গভর্নমেন্ট যা করেছে এই গভর্নমেন্টও তাই করছে, এটা তো ইন্টেনশনালি বলানো হচ্ছে। এটা বলানোর জন্যই যে ঘটনাটা ঘটানো হয়েছে, এটা তো
রুশদ ভাই জানেন, আমি 2 পয়সায় পড়াশোনা করেছি, আমি জানি। আপনি চায়ের দোকানে গিয়ে বসেন, চায়ের দোকানদারটা কিন্তু একই কথা বলবে। তো আমাদের তাহলে করতে কি হবে? আমরা অ্যাকশন বলতে কোনটা দেখতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি? আপনি কোনোভাবেই কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে সবকিছু করাতে পারবেন না। স্টুডেন্টদেরকে দিয়ে স্টুডেন্টদের জায়গায় রাখেন, স্টুডেন্টদেরকে জনগণের সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েন না। বরং যে বাহিনীগুলো এখন এক্সিস্টিং আছে সেই বাহিনীগুলোকে কিভাবে ফাংশনাল করা যায়, সেই বাহিনীগুলোকে কিভাবে আমাদের ইমিডিয়েট যে প্রবলেমসগুলো আছে এগুলোকে সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায়, সেইগুলোর কিন্তু একটা অ্যাকশন জনগণ অবশ্যই দেখতে চাচ্ছে। জনগণকে যদি অধৈর্য করে ফেলা হয়, সেটা আসলে আমরা কেউই চাই না যে আমাদের এত কষ্টের বিনিময়ে অর্জিত যে সরকার, এই সরকার কোনোভাবে বিফল হোক। এবং আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য একেবারে বসে আছে। আমি আমার দলের পক্ষ থেকে যেটা জানি, আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সিনিয়র লেভেল থেকে শুরু করে আমাদের স্ট্র্যাটেজিক যেগুলো বলা হচ্ছে প্রতিনিয়ত, নীতিগত সিদ্ধান্ত যেগুলো আসছে, প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য। এবং এই গভর্নমেন্টকে সহযোগিতা অবশ্যই আমরা করব। সেখানে যদি গভর্নমেন্টের আমাদের কাছে কিছু চাওয়ার থেকে আমাদেরকে বলুক, রাজনৈতিক দলগুলোকে বলুক, তাদের কাছ থেকে তারা সহযোগিতা নিক। এবার আসলেও তো তাদের ফেইলিয়ার কিন্তু দেশের জনগণের ফেইলিয়ার, এবং এই ফেইলিয়ার কিন্তু এটা সাস্টেইন করার মতো ক্ষমতা এই দেশের কিন্তু আর নেই, জনগণের কিন্তু সেটা নেই। সো তাদেরকেও বুঝতে হবে যে আমরা যে আশা আকাঙ্ক্ষার নিয়ে আমাদেরকে জনগণ এখানে বসিয়েছে, তাদেরকে আমাদেরকে দিতে হবে, একটু একটু করে হলেও দিতে হবে। এত স্লো গেলে আসলে কিন্তু মানুষের ধৈর্যটা আস্তে আস্তে কমে গেলে কিন্তু সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে আবু রুশদ আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালই দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটি খুব সিগনিফিক্যান্ট কারণ সেই বৈঠকে শ্রমিক অসন্তোষ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে সারা দেশেই সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণ আমি একটু জানতে চাই। সেনাবাহিনী যা করার তা তো করেছে। সেনাবাহিনী 5 আগস্ট বাংলাদেশের জনগণের সাথে মিলে এই জনগণের পক্ষ নিয়েছে, যা করার করেছে। এবং তারা এ পর্যন্ত সিভিলিয়ান প্রশাসন বা সরকারের অনুগত হিসেবেই তারা থেকেছে, তারা কোনো অ্যাডভেঞ্চারে যায়নি, এটা সবাইকে মানতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, সবাই সব কিছুর মধ্যে সেনাবাহিনীকে টেনে আনতে চান। ওখানে এটা হয়েছে সেনাবাহিনী নামাও, ওখানে এটা হয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনী তো একটা ক্ষমতা, তার তো স্ট্রেচ করে ফেলছেন, আপনি ওভার স্ট্রেচ করে ফেলছেন। এখন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে 5 আগস্টের বিপ্লবের পর সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল কোথায়? গোপালগঞ্জে। তারপরে কয়েক জায়গায় আপনার সাভারেও এই যে আশুলিয়াতে সেনাবাহিনীর গাড়ি শ্রমিকরা আগুন দিয়েছিল। আপনার হিল ট্র্যাক্সেও আপনার এরকম সেনাবাহিনীর উপরে আপনার এসে আঘাত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায়। তা কারা করছে? আপনি আন্দোলনের সময় লক্ষ্য করবেন যে আন্দোলনকারীরা, আপামর জনগণ সেনাবাহিনীর সাজোয়া যানের উপরে ফুল নিয়ে উঠেছে, কোলাকুলি করেছে, সেনাবাহিনীকে বুকে জড়িয়ে ধরেছে, এবং সেনা সদস্যদের সাথে তারা একসাথে উৎসবটা, মানে যে বিজয়টা হয়েছে, সেটাকে তারা পালন করার চেষ্টা করেছে। তাহলে কি আপনি মনে করেন যে সেই জনগণ এটা করছে, এই গাড়িতে আগুন দিচ্ছে? এটা কারা দিচ্ছে? যারা সেই সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, বাংলাদেশের সেনাবাহিনীকে মানে আপনার সারা বিশ্বের সামনে আপনার একটা বাজে ইমেজ তুলে ধরতে চায়, বা সরকার বাংলাদেশের ইমেজ তুলে ধরতে চায়, যারা সেনাবাহিনী চায় না বাংলাদেশে, সেই গোষ্ঠীটাই এটা করছে। এখন এটা যে করছে, তাহলে কি করছে আমাদের সরকার? বসে বসে দেখছে। আমি আবারও বলবো দেখছে। যে আপা যেটা বললেন যে হ্যাঁ, জনগণের বা এদের সামনে মুখোমুখি ছাত্ররা সবসময় থাকবে না, ঠিক আছে, প্রশাসন দিয়ে তো করবেন। এখন সেনাবাহিনীকে আপনি কত জায়গায় নামাবেন? সেনাবাহিনী কত কাজ করবে? আপনার সাভারে যে শ্রমিকদের যে অসন্তোষ বা এটা, এক হচ্ছে সেনাবাহিনী এই বিষয়ে ট্রেন না, কিভাবে এই আপনার শ্রমিক অসন্তোষ দমন করা হয়, বা আপনি এদের সাথে কিভাবে নেগোসিয়েশন করতে। তারপরেও তারা করছে, তারা চেষ্টা করছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমি বলবো যে এত ধৈর্যের পরিচয় বাংলাদেশ সেনাবাহিনী আগে কখনো দেয়নি, এখন দিচ্ছে। কিন্তু এটা তো সেনাবাহিনীর কাজ না। আপনাকে এখানে পুলিশ দিয়ে করতে হবে, আপনি এখানে তথ্য জোগাড় করতে হবে গোয়েন্দা সংস্থাদের। আপনি শুধু সেনাবাহিনীর উপরে যদি সমস্ত কাজের ভার চাপিয়ে দেন, যে ত্রাণ বিতরণ করবে সেনাবাহিনী, দেশের আন্দোলন ঠিক করবে সেনাবাহিনী, দেশকে ঠিক রাখবে সেনাবাহিনীতে, সেনাবাহিনী কয়টা কাজ করবে? তাদের তো আরও অনেক কাজ আছে। ধরেন পার্বত্য এলাকায় আপনার এই যে রোহিঙ্গা ইস্যু বা মায়ানমার বর্ডার নিয়ে বা অন্যান্য জায়গা নিয়ে যে প্রবলেমগুলো আছে, এগুলো তো সেনাবাহিনীকে দেখতে হয়। সেখানে আপনারা গিয়ে দেখেন যে কী অবস্থার মধ্যে সেনাবাহিনীকে কাজ করতে হয়, করছে তারা। এখন সাভারের এই জায়গাগুলোতে এরকম ঘটনা ঘটছে, এগুলো তো গোয়েন্দা সংস্থা বের করবে। কারণ আপনি বলছেন গোয়েন্দা সংস্থা কেন পারছে না বা কেন করছে না। আমি একটা কথা ওনার সাথে একমত যে আগের মতো বাংলাদেশের সব কিছু মেরে কেটে হবে না। ঠিক গণতান্ত্রিকভাবে
আইনগতভাবে যেটা সেটা সেভাবেই হতে হবে, একটা চেঞ্জ থাকতে হবে। কিন্তু সেটা চেঞ্জটা তার মানে এই না যে আপনি কাজ করবেন না, এটার মানে এই না যে আপনি পিটাতে পারছেন না বলে আপনি কাজই করবেন না। আপনি যে গুলি করছে, যে পুলিশ যে গুলি করেছে, যেটা আপা বললেন যে যমুনার ওখানে যে এই যে টিয়ার গ্যাস ছেড়েছে, আমিও সেটা চাই না যে এরকম করে হোক, কিন্তু যারা করছে এগুলো ভিতর থেকে ছুড়ে দিচ্ছে তাদেরকে তো আপনি চিহ্নিত করতে হবে, আইনের আওতায় তো আনতে হবে, তা নাহলে তো এভাবে তো আপনি চালাতে পারবেন না। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, অনুষ্ঠান শেষ পর্যায়ে সেনাবাহিনী প্রসঙ্গে কথা হচ্ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা, নির্বাচন দেয়া এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যেগুলি রাজনৈতিক দলগুলো আপনারা বলছিলেন। তিনি আরও বলেছেন, এই সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভয়েস অব আমেরিকাকে দিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। বর্তমান সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বর্তমান সরকার যেটা বলছেন, ওনারা যে এটাই চান, এটাতে আমরাও বিশ্বাস করি যে ওনারা এই কাজের জন্য এখানে এসেছেন এবং ওনারা এটা করবেন। আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে যে আমরা বিশ্বাস করতে চাই যে আমরা যেটা যৌক্তিক সময় বলছি, এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা এই কাজগুলো সম্পন্ন করবেন। আমরা জানি ওনাদের উপর অনেক লোড, ওনারা লোড নেওয়ার জন্য এখানে এসছেন এবং আমরা কৃতজ্ঞ যে 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন যখন বাংলাদেশের সরকার ছিল না, তখন আমরা দেখেছি যে কি অবস্থা ছিল বাংলাদেশে। ওনারা দায়িত্ব নিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ওই দায়িত্ব নেওয়ার পরপর যখন ওনারা পুলিশের ড্রেসের কালার চেঞ্জ করার জন্য একটা উদ্যোগ নিলেন, তখন ওই সময় কিন্তু সেটা সমাদৃত হয়েছিল, মানুষ অ্যাকসেপ্ট করেছিল, বিকজ দ্যাট ওয়াজ আ হানিমুন পিরিয়ড। এখন কিন্তু যদি আমাদের সংস্কারগুলো ওরকম হতে থাকে যে প্র্যাকটিক্যাল কোনো কিছু না থাকে, সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট জনগণের মাঝখানে পড়তে পারে। এ কারণেই পড়বে যে তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে এখানে বসিয়েছেন। সো আমার সরকারের কাছে আমি এখনও স্টিল বিলিভ করি, আমি জানি ওনারা এই কাজটা করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই সংস্কার বিষয়ের যে কাজগুলো আছে স্পেসিফিক করে করে যেগুলোতে এখনই হাত দেওয়া প্রয়োজন, এখনই হাত দিয়ে শুরু করলেই দেখবেন যে একটা পর্যায়ে চলে গেছে। ভিজিবল কোনো চেঞ্জ যেন বাংলাদেশের জনগণ দেখতে পায়, আস্থার জায়গাটা নিয়ে আসার জন্য তাদের উপরে অনেক বিশ্বাস ভরসা, এই বিশ্বাস ভরসাটা যেন কোনো মতে এতটুকু টালমাটাল না হয়, এটা আমার তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে। এবং আমরা এতটুকু বলতে চাই যে আমরা সর্বোচ্চকরণে আপনাদেরকে সহযোগিতা করার জন্য বসে আছি। কি করতে হবে খালি আমাদেরকে বলেন, আপনারা এক্সিকিউশনে যান, প্ল্যানিং যেটা করছেন এক্সিকিউশনে যান, মানুষকে দেখান যে দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রোড ম্যাপ। এই যেটা উনি বলেছেন, দিস ইজ ওয়ান অফ দ্য রোড ম্যাপস, যে আমরা এভাবে কাজগুলো করব। ভেরি ফাইন, আপনি কাজটা করে দেখিয়ে দেন, কাজ করে দেন। দেশের জনগণ ডিসাইড করবে হুই উইল রান দ্য নেক্সট গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি। সো জনগণকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য আপনার যে জায়গায় সংস্কার করা প্রয়োজন, আপনি একটু জরুরি ভিত্তিতে এই সংস্কারের কাজগুলোতে হাত দেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যৌক্তিক সময়ের কথা বলছেন, সেই সময়টা কি আসলে মানে কোনো এটা আসলে স্পেসিফিক্যালি কারো পক্ষে ঠিক করে দেওয়া সম্ভব না। আমার কথা হচ্ছে আমি আমার ভোটটা নির্বিঘ্নে দিতে পারবো। 2018 সালে যখন আমার আম্মার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমি তার প্রধান এজেন্ট ছিলাম। আমি বুথে যাওয়ার পর আমাকে বলা হয়েছিল যে আপনাদের দুজনের ব্যালট পেপারটা আছে, তার মানে বাকিগুলো শেষ হয়ে গেছে। সো আমি তো সেই ভোটার দিতে চাই না। সো আমি দিতে চাই ভোট, যেটা আমার ভোটাধিকার প্রয়োগ করব, আমি আমার পছন্দ মতো মানুষকে নির্বাচন করব যে আমার প্রতিনিধিত্ব করবে। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এটার জন্য আপনার 5 বছর 7 বছর সময় লাগার কথা না। তারা ভেরি মাচ এফিশিয়েন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিশ্বব্যাপী একজন খুবই সমাদৃত মানুষ। ওনার যে ইমেজটা আছে, উনি এই ইমেজ দিয়ে যেটা ভাইয়া বলছিলেন যে হ্যাঁ বিদেশ থেকেও তো আপনি এক্সপার্টাইজ নিয়ে কাজগুলো করতে পারেন, সো হি ক্যান ডু দিস। ওনার ইচ্ছাটাই অনেক বড় এবং ওনাকে যারা সহযোগিতা করছেন তারা যদি আরেকটু অ্যাক্টিভ হয়ে যান, আমার মনে হয় যে এটা খুব বেশি সময় লাগার কথা না। যতটুকু লাগুক আপনারা নিন, আপনারা ভিজিবল চেঞ্জগুলো দেখান যে আপনারা ইউ আর গোয়িং অন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এবং আবু রুশদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এত রাতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।